আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের MBA স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার 2 ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোলস অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজি টপোলজি এই চ্যাপ্টারের উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো এই চ্যাপ্টারের উপরে আমরা এর আগে আরও 2টি ক্লাস নিয়েছি, অর্থাৎ প্রথম ক্লাসে ভিশন স্টেটমেন্ট, মিশন স্টেটমেন্ট, ডিফারেন্স বিটুইন ভিশন মিশন এই বিষয়গুলোর উপরে আমরা ক্লাস নিয়েছি। গত ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারের উপরে দ্বিতীয় ক্লাস ছিল গোলস, অবজেক্টিভস, স্ট্র্যাটেজি, ডিফারেন্স বিটুইন গোলস অ্যান্ড অবজেক্টিভস এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস নিয়েছি। তবে আজকে আমরা এই চ্যাপ্টারের উপরেই ক্লাস নিব। আজকের আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্ত। তাহলে কৌশলগত সিদ্ধান্ত, আমাদের সাবজেক্টের নাম কিছু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তোমরা অনার্স লেভেলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেছো। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ওখানে বেশিরভাগ চ্যাপ্টার তো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ছিল। তোমরা সেখানে সিডিবি অ্যানালাইসিস, এছাড়াও বাজেটিং, স্ট্যান্ডার্ড কস্টিং, এছাড়াও অনেক ধরনের অঙ্ক করছো। কিন্তু এই চ্যাপ্টার বা এই কোর্সে এখন পর্যন্ত আমরা যে 4টা ক্লাস নিয়েছি, তোমরা মনে করতে পারো যে স্যার তো শুধু থিওরিটিক্যাল ক্লাস নিতেছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট সেই হিসাবে তো আমাদের এটা ম্যাথমেটিক্যাল কোর্সই হওয়ার কথা। তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ এখানে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এখন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ম্যানেজমেন্টকে যে সকল বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হয়, সেই থিওরিটিক্যাল বিষয়গুলো এইখানে বেশি আলোচনা করা হয়। এছাড়া এর সাথে সাপোর্টিং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্যাল অঙ্ক আমরা দেখব। তবে আসলে থিওরি জিনিসটা কিন্তু একটু কঠিন জিনিস। ম্যাথ সহজেই করা যায়, সহজেই বোঝা যায়, কিন্তু সেইটার কনসেপ্টটা বুঝতে পারা একটু কঠিন। তো সাধারণত অনার্স লেভেলে কনসেপচুয়াল আলোচনা কম থাকে, সেখানে ম্যাথমেটিক্যাল আলোচনা, ম্যাথমেটিক্যাল বা প্রায়োগিক দিকটাই বেশি থাকে। কিন্তু MBA লেভেলে অর্থাৎ মাস্টার্স লেভেলে সেই প্রায়োগিক জিনিসটা, থিওরিটিক্যাল জিনিসগুলো আলোচনা করা হয় বেশি, যাতে এইটার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তো এই জন্যই এখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের চেয়ে থিওরিটিক্যাল চ্যাপ্টারই বেশি, বা ম্যাথমেটিক্যাল আলোচনার চেয়ে থিওরিটিক্যাল আলোচনা বেশি, যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। যেমন আমরা গত ক্লাসগুলোতে ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, এছাড়াও গোলস অ্যান্ড অবজেক্টিভ এই বিষয়গুলো যারা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো, সেখানে তোমরা জানো যে স্বাভাবিক যে আমাদের একটা আইডিয়া অ্যাবাউট ভিশন, মিশন অর গোলস অ্যান্ড অবজেক্টিভ। তো এখানে যদি কেউ বলে যে গোলস অ্যান্ড অবজেক্টিভের মধ্যে ডিফারেন্স কি, তো গোলস অ্যান্ড অবজেক্টিভ সম্পর্কে তো আমরা সবারই ধারণা আছে, কিন্তু ডিফারেন্স কি এটা যদি কেউ বলতে বলে, তাহলে কিন্তু যারা গত ক্লাস দেখো নাই, এর মধ্যে 99% কিন্তু বলতে পারবে না যে গোলস অ্যান্ড অবজেক্টিভের মধ্যে ডিফারেন্স কি। তো এই জন্য এই ক্লোজার টার্ম, অর্থাৎ যদিও টার্মগুলো খুব কাছাকাছি, সেখানে তাদের মধ্যে কি ডিফারেন্স এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আজকেও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন বা কৌশলগত সিদ্ধান্ত। এখন কৌশলগত সিদ্ধান্ত
বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়। তো প্রথমত স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে বিভিন্ন বিকল্প পন্থা থেকে উপযুক্ত কর্মপন্থা নির্ধারণ করাকেই সিদ্ধান্ত গ্রহণ বলে। বিভিন্ন বিকল্প কর্মপন্থা থেকে উপযুক্ত কর্মপন্থা নির্ধারণ করাকেই সিদ্ধান্ত বলে। তাহলে আমার কাছে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে থেকে সবচেয়ে উত্তম অপশনটা বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত। যেমন আমি যদি চিটাগং যেতে চাই, এখন চিটাগং আমি কিভাবে যাব? আমার কাছে অনেকগুলো অপশন থাকতে পারে, যে আমি চিটাগং যাব বাই বাস, বাসের মাধ্যমে যাব, অথবা বাই ট্রেন, অথবা বাই এয়ার। আবার যদি আমি বাস সিদ্ধান্ত নেই, সেখানেও অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, যে আমি কি বলবতে যাব, নাকি গ্রিন লাইনে যাব, নাকি সাধারণ ভাইঙ্গা মেগা যাব। আবার ট্রেনে গেলে আমি কোন ক্লাসে যাব, ফার্স্ট ক্লাসে যাব না সেকেন্ড ক্লাসে যাব, নাকি এসিতে যাব, অনেকগুলো অপশন আমার কাছে থাকে। এর মধ্যে থেকে হুইচ ওয়ান ইজ বেস্ট ফর মি অর সুইটেবল ফর মি, এটা সিলেক্ট করা, চুজ করাটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে স্বাভাবিকভাবে অনেকগুলো বিকল্প মাধ্যম থেকে একটা সঠিক কর্মপন্থা সিলেক্ট করা বা বাছাই করা বা গ্রহণ করা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তো ফর্মালি উইলিচ অ্যান্ড কুঞ্জ এর মধ্যে আমরা একজন রাইটারের সঙ্গে আমরা দেখি, এর মধ্যে ডিসিশন মেকিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিলেকশন of a course of action from among alternatives it is the core of planning. তাহলে উইচ অ্যান্ড কোঞ্জ এর মতে decision making is defined as a course of action from among alternatives. Defined as the selection of a course of action, defined as the selection of a course of action from among alternatives. তাহলে কোঞ্জ, উইলিচ অ্যান্ড কোঞ্জের মতে আমরা যে আগে সংজ্ঞাটা দিয়েছিলাম, যে অনেকগুলো অপশনের মধ্যে থেকে একটা অপশন সিলেক্ট করা, চুজ করা, বেছে নেওয়া হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। তো সেও এই কথাই বলছে, ডিসিশন মেকিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিলেকশন অফ এ কোর্স অফ অ্যাকশন ফ্রম অ্যামং অল্টারনেটিভস। আর লাস্টে সে এডিশনালি আরেকটা কথা বলছে, ইট ইজ দ্য কোর অফ প্ল্যানিং। আমাদের প্ল্যানিং এর মূল জায়গাটাই হচ্ছে ডিসিশন মেকিং। অর্থাৎ আমার ডিসিশন মেকিং যত সঠিক হবে, আমার প্ল্যানিংটা তত সঠিক হবে। আমার ডিসিশন মেকিং যদি সঠিক না হয়, তাহলে আমার প্ল্যানিংটাও সঠিক হবে না। এছাড়াও
রিকি ডব্লিউ গ্রিফিন এর মতে ডিসিশন মেকিং ইজ দ্য অ্যাক্ট অফ চুজিং ওয়ান অল্টারনেটিভ ফ্রম অ্যামং এ সেট অফ অল্টারনেটিভ। মোটামুটি একই ধরনের কথা, আর অনেকেই বলছে, তো সেইগুলো তোমরা দেখে নিবা। এরপরে আমরা চলে যাব স্ট্র্যাটেজিক ডিসিশনস। আমরা বলেছিলাম আমাদের মূল টপিক হচ্ছে আজকে স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্ত। তো কৌশলগত সিদ্ধান্ত দেখার আগে আমরা দেখে নিলাম সিদ্ধান্ত বলতে কি বোঝায়। তাহলে কৌশলগত সিদ্ধান্ত বলতে কি বোঝায়, এটা যদি আমরা দেখি, strategic decisions are those that determine the overall direction strategic decisions are those that determine the overall direction of an enterprise and its ultimate viability in light of ultimate viability in light of the predictable the unpredictable and the unknowable change. The unpredictable and the unknowable change that may occur in its most important surrounding environment. স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং বা স্ট্র্যাটেজিক ডিসিশন বা কৌশলগত সিদ্ধান্ত বলতে কি বোঝায়? তাহলে একটা প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্তগুলোকে আমরা কৌশলগত সিদ্ধান্ত বলবো? আমরা বলছি সিদ্ধান্ত তো অনেক ধরনের হইতে পারে, অনেক সিদ্ধান্ত হইতে পারে। এখন সব সিদ্ধান্তই তো আমার কৌশলগত সিদ্ধান্ত না। এখন কৌশলগত সিদ্ধান্ত কোনগুলোকে বলবো আমরা? স্ট্র্যাটেজিক ডিসিশন আর দোজ স্ট্র্যাটেজিক ডিসিশন হচ্ছে সেইগুলা that determine the overall directions of an enterprise. যেই ডিরেকশনগুলো, যেই সিদ্ধান্তগুলা একটা এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠানের ওভারঅল ডিরেকশন ডিটারমাইন করে, অর্থাৎ যেই সিদ্ধান্তগুলো একটা প্রতিষ্ঠানের ওভারঅল ডিরেকশন দেয়, যে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটার ব্যাপারে যে ওভারঅল ডিসিশন, যেই সিদ্ধান্তগুলোর মাধ্যমে নেওয়া হয় সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক ডিসিশন। এখন সেই and its ultimate viability in light of the
predictable, unpredictable, and unknown change that may occur. Units most important surrounding environment. তাহলে প্রতিষ্ঠান আজকে আমি সিদ্ধান্ত নিতেছি ফর ফিউচার ডিসিশন ইজ টেকেন ফর ফিউচার, তাহলে ভবিষ্যতে আমি বাস্তবায়ন করব। এখন সিদ্ধান্ত নিতেছি আজকে, বাস্তবায়ন করব ভবিষ্যতে। এখন ভবিষ্যতে আজকে যে সিচুয়েশন আমার প্রতিষ্ঠানে বিরাজ করতেছে বা আমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে যে সিচুয়েশন বিরাজ করতেছে, ভবিষ্যতে কিন্তু এই সিচুয়েশন নাও থাকতে পারে, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। স্বাভাবিকভাবেই কি ধরনের চেঞ্জ হতে পারে সেটাও আমরা কিন্তু যখন ডিসিশন মেকিং করি তখন প্রিডিকশন করি যে আজকে আমি 2021 সালের মে মাসে আজকে আছি, এখন স্কুল কলেজ বন্ধ, এখন করোনা পরিস্থিতি, এখন আমি একটা ডিসিশন নিতেছি যেটা বাস্তবায়ন করবো হয়তো আরো 3 মাস পরে, অথবা বাস্তবায়ন করতে আমার 1 বছর সময় লাগবে। তাহলে এই আগামী 1 বছরে কি ধরনের পরিবর্তন আসতে পারে, স্কুল কলেজ কবে নাগাদ খুলতে পারে, করোনা পরিস্থিতির কি ধরনের পরিবর্তন 1 বছরের মধ্যে আসতে পারে, তাহলে এইগুলো আমি কিন্তু মাথায় নিয়ে আমি ডিসিশন নিতেছি। আবার আমার এই প্রিডিকশন যেগুলো আমি অনুমান করতেছি এইগুলা এরকম হয়ে না হয়ে যদি অন্যরকমও হয় তখন কি হবে, তাহলে এই সবগুলো বিষয় মাথায় নিয়ে আমাদের এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া হয় যে ইন দ্য লাইট অফ দ্য প্রিডিক্টেবল, আনপ্রেডিক্টেবল অ্যান্ড আননোন অ্যাবাউট চেঞ্জ, যে ভবিষ্যতে এই ধরনের পরিবর্তন আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানকে কিভাবে চালাবো, এই সকল বিষয় মাথায় নিয়ে আমরা যে ওভারঅল গাইডলাইন তৈরি করি প্রতিষ্ঠানের জন্য, সেগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্ত। অর্থাৎ আমার পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হইলে আমার কৌশল কী হবে, আমার ব্যবসার পরিচালনার পদ্ধতি কী হবে, সেইগুলো হচ্ছে আমার কৌশলগত সিদ্ধান্ত। তাহলে এখানে বলছে প্রতিষ্ঠানের একটি কৌশল তৈরি করার সময় নিচের 3টি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে একটা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি কি হবে, প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি নির্ধারণ করার জন্য সাধারণত ওই প্রতিষ্ঠানের 3টা কৌশল তারা আগেই নির্ধারণ করে। অর্থাৎ ওভারঅল ডিসিশন নেওয়ার জন্য স্পেসিফিক যে বিষয়গুলো অবশ্যই আগে নির্ধারণ করে নিতে হয়, সেইগুলো হচ্ছে 1 নম্বর, প্রতিষ্ঠান কি ধরনের ব্যবসা পরিচালনা করবে। তাহলে ওভারঅল ডিসিশন নেওয়ার আগে আমাকে স্পেসিফিক ডিসিশন নিতে হবে যে প্রতিষ্ঠান কি ধরনের ব্যবসা পরিচালনা করবে, হোয়াট বিজনেস দ্য অর্গানাইজেশন উইল অপারেট। দুই নম্বর, how the organization will compete that business, যে বিজনেসটা সে করতে চায়, কি বিজনেস সে করবে সেটা আগে তাকে ডিসিশন নিতে হবে। তারপর এই বিজনেস তো সে একাই করে না, মার্কেটে আরো অনেকেই করতেছে, এবং তাদের সাথে সে কিভাবে কম্পিট করবে, কিভাবে প্রতিযোগিতা করবে, সেই ব্যাপারেও তাকে প্রথমে ডিসিশন নিতে হয়। how the organization will compete that business. And number 3, প্রতিযোগিতামূলক কৌশলসমূহ সাপোর্ট করার জন্য প্রতিষ্ঠানে কি ধরনের পদ্ধতি স্থাপন করা উচিত হবে। এখন এই অন্যান্য কম্পিটিটরসদের সাথে প্রতিযোগিতা করার জন্য তার প্রতিষ্ঠানে কি ধরনের কৌশল নির্ধারণ করা প্রয়োজন, সেইগুলা বা কি ধরনের পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। What system should the organization have? System the
should have place to support the competitive strategy. 2. তাহলে আমরা কিন্তু মূলত আমাদের লেকচারগুলো কমার্স পাবলিকেশন বেসড করাচ্ছি, তবে সব কিছুই যে আমাদের বইয়ে হুবহু এইভাবে আছে এরকম না। বিশেষ করে যেমন আমরা গত ক্লাসগুলোতে ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোলস অ্যান্ড অবজেক্টিভস এই বিষয়গুলো যে পড়েছি, সেখানে থেকে আমি ইন্টারনেট থেকে অনেক সার্চ করে আমি বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে আমার লেকচারের মূল ভিত্তি হচ্ছে কমার্স পাবলিকেশনের তোমাদের এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই। তোমরা এই বইটাও ফলো করতে পারো অথবা অন্য বইও ফলো করতে পারো। তো এই বিষয়গুলো আমি হয়তো এখানে ইংরেজিতে লিখতেছি, বইয়ে কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলায়ও দেওয়া আছে। তো আমরা ইংরেজি বাংলা সবগুলো যদি লিখতে চাই তাহলে দেখা যাবে সময় অনেক বেশি নষ্ট হবে বা সময় বেশি লাগবে। এই জন্য আমরা সময় সংক্ষেপ করার জন্য হয়তো একটা ইংরেজি পাঠটুকু লিখে বাংলাটা আমি বুঝিয়ে দিতেছি। বইয়ে আরও সুন্দরভাবে গোছানো আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন বা কৌশলগত সিদ্ধান্ত হচ্ছে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে সেই ব্যাপারে ওভারঅল গাইডলাইন যে সিদ্ধান্ত দেয় সেইটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন। আর স্ট্র্যাটেজিক ডিসিশন দেওয়ার সময় সে অবশ্যই এই বিষয়গুলো আগে থেকে ডিটারমাইন করবে যে সে কী ধরনের বিজনেস করবে, কাদের সাথে কম্পিট করবে, যাদের সাথে কম্পিট করবে তাদের সাথে কম্পিট করার জন্য সে কী কর্মপন্থা বা কী পদ্ধতি অবলম্বন করবে। তারপর হচ্ছে ডিসিশন মেকিং এর স্টেপসগুলো কি, পদক্ষেপগুলো কি, স্টেপস ইন ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ সমূহ। তাহলে 1 নম্বর হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, আইডেন্টিফাইং দ্য প্রবলেম। তাহলে আমরা সিদ্ধান্ত কেন নিই? যখন কোনো সমস্যা অ্যারাইজ করে, কোনো সমস্যায় আমরা পড়ি, তখন এই সমস্যা থেকে উত্তরণ করার জন্যই আমরা সিদ্ধান্ত নিই। এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ করা। আমি সমস্যাকে তো ভালোভাবে চিহ্নিতকরণ করতে পারবো, সেই সমস্যার সমাধানের জন্য আমি সিদ্ধান্তও নিতে পারবো তত সঠিকভাবে। যেমন কেউ যদি ডাক্তারের কাছে যায়, তো ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে বললো যে ডাক্তার সাহেব আমার তো ঘন ঘন জ্বর আসে। এখন ঘন ঘন জ্বর আসে, জ্বর তো প্যারাসিটামল খাইলে ভালো হয়ে যায়। তাহলে তো এইটা আমার সমস্যার একটা প্রকাশ, কিন্তু জ্বরটা কেন আসে সেই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটার জন্য আমাকে ওষুধ দিতে হবে। তাহলে আমি শুধু যদি জ্বর আসে আর জ্বরের প্যারাসিটামল দিলাম তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না। তাহলে সমস্যার গভীরে আমার সমস্যার কারণ উদ্ঘাটন করতে হবে যাতে আমি স্থায়ী সমাধান করতে পারি। তাহলে আমার 1 নম্বর সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। যেমন এখানে বলছে দৃশ্যমান সমস্যা নয়, প্রকৃত সমস্যা চিহ্নিত করা। এটা হচ্ছে আমার সমস্যা চিহ্নিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
2 নম্বর হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। ডিটারমাইনিং প্রায়োরিটি। তিন নাম্বার আমরা পয়েন্টগুলো লিখে নিই। বাধা ও মানদণ্ড শনাক্তকরণ। চার নাম্বার উপাত্ত ও তথ্য সংগ্রহ। 5 নাম্বার বিকল্প উন্নয়ন। 7 সাথে আমরা ইংরেজি গুলো লিখে দিতেছি, কারণ তোমরা এমবিএ অনেকে হয়তো ইংরেজি মাধ্যমে লিখতে পারো, আবার অনেক বিষয় আছে যেগুলো বাংলা চেয়ে ইংরেজিতে বুঝতে সহজ হয়। তাই বাংলা এবং ইংরেজি পাশাপাশি বিশেষ করে পয়েন্টের মধ্যে থাকে, তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে আইডেন্টিফাইং কনস্ট্রেন্টস এন্ড ক্রাইটেরিয়া। Collection of data and information. বিকল্প উন্নয়ন, development of alternatives. চার নম্বর হচ্ছে বিকল্প মূল্যায়ন। evaluation of alternatives. 7 নাম্বার সর্বোৎকৃষ্ট বিকল্প সমাধান নির্ধারণ। সর্বোৎকৃষ্ট বিকল্প সমাধান নির্ধারণ। 8 নম্বর জ্ঞাতকরণ ও স্বীকৃতি আদায়। 9 নাম্বার সিদ্ধান্তের প্রয়োগ। 10 নাম্বার সিদ্ধান্তের অনুবর্তন। তাহলে 1 নম্বরে আমরা বললাম আইডেন্টিফাইং দ্য প্রবলেম, সমস্যা চিহ্নিতকরণ হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ সমস্যা আমি যদি চিহ্নিতকরণ করতে না পারি তাহলে আমার সমস্ত কার্যক্রম ভুল লাইনে পরিচালিত হবে। যে আমি জ্বরের কারণ বের করতে পারিনি, আমি জ্বরের কারণ হচ্ছে মনে করো আমার হয়তো সেখানে ভিতরে হয়তো কোনো ক্যান্সারের জীবাণু আছে, এটার বহিঃপ্রকাশ হচ্ছে জ্বরের কারণ। এখন আমি সেটা ক্যান্সারের জীবাণু আইডেন্টিফাই না করে আমি অন্য কোনো কারণ আইডেন্টিফাই করলাম, তাহলে আমার চিকিৎসা পদ্ধতিটা সম্পূর্ণ ভুল দিকে ধাবিত হবে।
কাজেই আমি সমস্যা চিহ্নিতকরণ হচ্ছে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। তারপর অগ্রাধিকার নির্ধারণ। এখন আমার একই সাথে অনেকগুলো সমস্যা থাকতে পারে এবং সবগুলো সমস্যা হয়তো একবারে সমাধান করা সম্ভব না। তাহলে আমাকে এর মধ্যে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে যে কোন সমস্যাটাকে নিয়ে আমি আগে কাজ করব, তারপরে কোনটা নিয়ে কাজ করব। সমস্যা আমি হয়তো আইডেন্টিফাই করছি অনেকগুলো, এর মধ্যে প্রথম কোনটা নিয়ে কাজ করব, তারপরে কোনটা, সেটা হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। দেন বাধা ও মানদণ্ড শনাক্তকরণ, আইডেন্টিফাইং কনস্ট্রেইনটস অ্যান্ড ক্রাইটেরিয়া। এখন আমি যে সমস্যা শনাক্ত করলাম সেই সমস্যা সমাধান করার পিছনে মানে বাধা কি আছে, কনস্ট্রেইনটস কি আছে। আমাকে কনস্ট্রেইনটস, যেমন মনে করো আমরা যেহেতু প্রতিষ্ঠানের ভিত্তিতে আলোচনা করতেছি, যে আমরা দেখলাম যে আমাদের সমস্যা হচ্ছে আমাদের প্রোডাক্টের মান দিনে দিনে কমে যাচ্ছে, যার কারণে সেলস কমে যাচ্ছে। আমাদের প্রথম আইডেন্টিফাই আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমাদের প্রফিট কমে যাচ্ছে। এখন প্রফিট কেন কমে যাচ্ছে, আমরা একটু পিছনে তাকাইলাম, অর্থাৎ আরও এটার ব্যাকগ্রাউন্ড খুঁজলাম, দেখলাম আমাদের সেলস কমে যাচ্ছে। এখন সেলস কেন কমে যাচ্ছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি, আমরা দেখলাম প্রোডাক্টের মান কমে যাচ্ছে। এখন আমাদের প্রোডাক্টের মান বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের সেলস বাড়বে, আমাদের প্রফিট বাড়বে। তাহলে প্রোডাক্টের মান বৃদ্ধি করার জন্য মনে করো আমরা সিদ্ধান্ত নিতে চাই কীভাবে প্রোডাক্টের মান বৃদ্ধি করা যায়। এখন প্রোডাক্টের মান বৃদ্ধি করতে চাইলে আমাদের এখানে ওয়ার্কারের ইনভলভমেন্ট আছে, তাহলে হয়তো তাদের স্কিল ডেভেলপ করতে হবে, অথবা তাদের ওয়ার্কিং আওয়ার বাড়াইতে হবে, অথবা তাদেরকে আরও বেশি মনোযোগী করতে হবে। তাহলে আমার সমস্যার সমাধান করার জন্য কোথায় কোথায় বাধা আছে বা আমার কি কি এখানে অবস্ট্রাকল হইতে পারে, যে আমি যদি শ্রমিকদেরকে আরও বেশি মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে বলি, তখন তাদের মধ্যে থেকে কি ধরনের রেসপন্স আসতে পারে, তারা কি ধরনের মানে আমাদের সাথে কি ধরনের আচরণ করতে পারে, সেই বিষয়গুলো আমরা আগে থেকে আলোচনা আইডেন্টিফাই করব। উপাত্ত ও তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন অ্যান্ড ইনফরমেশন। তো প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের উপাত্ত তথ্য লাগবে। যেমন আমরা বললাম যে আমাদের প্রফিট কমতেছে, তাহলে প্রফিট গত 5 বছরে কি পরিমাণ কমছে, আমাদের সেলস এর জন্য আমরা বললাম সেলস গত 5 বছরে কি পরিমাণ কমছে। তো এই তথ্যগুলো আমাদের সামনে থাকা লাগবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বিকল্প উন্নয়ন, অর্থাৎ এখন প্রোডাক্টের মান বৃদ্ধি করতে আমরা কি করতে পারি, সেখানে আমরা যেহেতু আইডেন্টিফাই করছি প্রোডাক্টের মান আমাদের কমে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। এখন প্রোডাক্টের মান উন্নয়ন করার জন্য আমরা বিকল্প কী কী কর্মপন্থা অবলম্বন করতে পারি। একটা কর্মপন্থা হইতে পারে আমরা উন্নত মানের র মেটেরিয়াল ইউজ করব, আরেকটা কর্মপন্থা হইতে পারে আমরা শ্রমিকদের এফিসিয়েন্সি অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করব। আরেকটা বিকল্প হতে পারে যে আমরা আমাদের প্রোডাক্টের মৌখিকরণ অর্থাৎ এইটা প্যাকেজিংটা আরও আকর্ষণীয় করব। তাহলে এখন আমাদের বিকল্প চিহ্নিতকরণ করতে হবে, তারপর বিকল্প মূল্যায়ন ও ইভালুয়েশন অল্টারনেটিভস। তো এখন বিকল্প মূল্যায়নের অর্থাৎ অনেকগুলো বিকল্প আমরা পাইলাম, এর মধ্যে কোনটা আমরা চুজ করব, অথবা একটাই করব না একাধিক আমরা মানে পদ্ধতি অবলম্বন করব আমাদের প্রোডাক্টের মান বৃদ্ধি করার জন্য। তাহলে বিকল্প মূল্যায়ন, এরপর সর্বোৎকৃষ্ট বিকল্প সমাধান নির্ধারণ। তো অনেকগুলো অপশনের মধ্যে যেটা আমাদের কাছে বেস্ট, প্রফিটেবল অথবা সুইটেবল অথবা আমাদের জন্য সেটা বাস্তবায়ন করা সম্ভব, সহজ, সেই রকম একটা আমরা বিকল্প নির্ধারণ করলাম। এরপর জ্ঞাতকরণ ও স্বীকৃতি আদায়, অর্থাৎ কমিউনিকেটিং অ্যান্ড অ্যাকোয়ারিং অ্যাকর্ডেন্স। এখন আমরা যে সিদ্ধান্ত নিলাম বা সমস্যার সমাধান বের করলাম, এখন সেই সমাধান তো আমরা নিজেরা করতে পারবো না যদি না আমাদের সাপোর্টিং ক্লায়েন্টস যারা, সাপোর্টিং ওয়ার্কার যারা, তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিব, বাস্তবায়িত করবে আমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা।
এবং তাদেরকেও আমাদেরকে আমাদের এই সিদ্ধান্তের কথা জ্ঞাতকরণ অর্থাৎ অবহিতকরণ করতে হবে, এবং তারাও আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সেই ব্যাপারে তাদের কাছ থেকে আমাদের সম্মতি বা স্বীকৃতি আদায় করতে হবে। সেটা হোক তাদেরকে উৎসাহিত করার মাধ্যমে অথবা যেভাবে মোটিভেশন দিয়ে আমাদের সিদ্ধান্ত যাতে তারা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে সেই ব্যাপারে তাদের কাছ থেকে স্বীকৃতি নিতে হবে। তারপর সিদ্ধান্তের প্রয়োগ। তো তারা স্বীকৃতি দিল, আমরা বাস্তবায়ন করব। এখন আমরা সিদ্ধান্ত প্রয়োগ করলাম, আমরা 3 মাস কাজ করলাম বা 2 মাস কাজ করলাম। তো কাজ করার পরে আমরা আমাদের যে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের প্রোডাক্টের যে পরিমাণ মান বৃদ্ধি করব এই প্রসেসে, সেই প্রসেস ফলো করে আমাদের সেই পরিমাণ মান বৃদ্ধি পাইলো কিনা সেটা আমাদের ইভালুয়েশন করতে হবে, এবং যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে তাহলে আবার সিদ্ধান্তের অনুবর্তন মানে কোনো পরিবর্তন বা সমন্বয় সংশোধন করার প্রয়োজন হলে সেটা আমরা করব, অর্থাৎ মনিটরিং দ্য ডিসিশন। তাহলে আমাদের সিদ্ধান্ত নিলেই আমাদের কাজ শেষ না, বরং সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলেই শেষ না, বাস্তবায়ন করার পরেও সেটা মনিটরিং করতে হবে যে এর মধ্যে আর কোনো ল্যাকিংস আছে কিনা, আমাদের ডিসিশন মেকিং যা আমরা নিয়েছিলাম সেইভাবেই কাজ চলতেছে নাকি কোনো পরিবর্তন করার প্রয়োজন। তো যদি কোথাও পরিবর্তন করার প্রয়োজন হয় সেখানে আবার নতুন করে পরিবর্তন করতে হবে, আবার মনিটরিং করতে হবে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, কন্টিনিউয়াস মেথড বা কন্টিনিউয়াস প্রসেস। এটা আমার চলতেই থাকবে। আমার নতুন নতুন সমস্যা আসবে, নতুন নতুন সমাধান আসবে, নতুন সমাধানে আবার নতুন সমস্যা আসবে, আবার সমাধান আসবে। এইভাবে আমার সবসময় একটা চলমান প্রক্রিয়া হিসেবে চলবে। তাহলে আমরা আজকে দেখলাম হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্ত। তাহলে কৌশলগত সিদ্ধান্ত কি এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার স্টেপস বা ধাপগুলো কি। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকার চেষ্টা করবা এবং পড়াশোনা নিয়মিত করবা এবং আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমরা এই করোনা ভাইরাস মুক্ত পৃথিবীতে আবার সুস্থভাবে বসবাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।